আজকের আমাদের টপিকস পরমাণু মডেল। তো প্রথম আসছে কি, যদি পরমাণু মডেল আসে তাহলে পরমাণু মডেল সর্বপ্রথম প্রদান করেন রাদারফোর্ড 1911 সালে। তারপরে রাদারফোর্ডের কিছু সীমাবদ্ধতার কারণে এই সীমাবদ্ধতাগুলো অতিক্রম করে বোর 1913 সালে একটি মডেল প্রদান করেন, যেটা বোর পরমাণু মডেল নামে পরিচিত। আর রাদারফোর্ড যে মডেলটা প্রদান করেন এই মডেলটা সোলার সিস্টেম মডেল নামে পরিচিত বা সৌর মডেল নামে পরিচিত। তাহলে এই সোলার সিস্টেম মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল 1911 এই মনে রাখতে হবে। আবার বিশেষ করে সাল দুইটা 1900 সোলার সিস্টেম মডেল, এটা আমার যখন মডেলটা পড়বো তার সাথে যুক্ত আছে। আর 1911 সাল 1913 সাল, সাল দুইটা মনে রাখতে এই কারণেই অনেক সময় সাল দিয়েও উদ্দীপক দেওয়া থাকে। আমরা আসি যে রাদারফোর্ডের পরমাণু মডেল। প্রথমেই যে রাদারফোর্ডের পরমাণু, রাদারফোর্ড প্রথমে বলছে যে পরমাণুর কেন্দ্র আছে, তো এইটা পরমাণু কেন্দ্র, এটা পরমাণু কেন্দ্র। এই কেন্দ্রের নাম হচ্ছে কি নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্র, এই কেন্দ্রের নাম হচ্ছে কি নিউক্লিয়াস। নিউক্লিয়াস নিউক্লিয়াসের ভিতরে থাকবে কি প্রোটন। নিউক্লিয়াস ভিতরে থাকবে প্রোটন এবং নিউক্লিয়াসের বাইরে অবস্থান করবে কি ইলেকট্রন। যে এদের কাছে ইলেকট্রন যেহেতু ইলেকট্রনের আমরা আগেই পড়ছি ইলেকট্রনের আপেক্ষিক ভর শূন্য কি কারণে সেটা বলা আছে কি যে প্রোটন এবং নিউট্রনের তুলনায় ইলেকট্রন 1840 গুণ ছোট, এই জন্য কি ইলেকট্রন আপেক্ষিক চার্জ শূন্য। তার মানে কি পরমাণুর কেন্দ্রে, এই যে পরমাণুর কেন্দ্র থাকবে নিউক্লিয়াস থাকবে কি নিয়ে গঠিত প্রোটন আর থাকবে কি নিউট্রন। যেহেতু ইলেকট্রনের আপেক্ষিক ভর শূন্য, শুধু পরমাণুর কেন্দ্রে প্রোটন এবং নিউট্রন থাকবে। এই প্রোটন এবং নিউট্রনের ভরটেজ কি টোটাল পরমাণুর ভর। এগুলো আমার প্রথম স্টেপ, প্রথম ধাপ মডেলের। এরপর বলছি কি যে নিউক্লিয়াস যে অত্যন্ত ক্ষুদ্র এবং এর বেশিরভাগ জায়গায় ফাঁকা। তার নিউক্লিয়াস যদি অত্যন্ত ছোট হয় তাহলে পরমাণু থাকে মাঝখানে এই জায়গাটা কি এই সম্পূর্ণ জায়গাটা ফাঁকা, এটা বলছে। তার মানে কি এরকম দ্বিতীয় স্টেপ বলছে কি যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেরকম বিভিন্ন গ্রহ ঘুরতে থাকে, তাহলে কি সৌরজগতে এই যে এই নিউক্লিয়াসের সরাসরি নিউক্লিয়াসকে সূর্যের সাথে তুলনা করছে এবং ইলেকট্রনগুলোকে সে তুলনা করছে গ্রহের সাথে। তাই নিউক্লিয়াসকে কেন্দ্র করে যেমন ইলেকট্রনগুলো চারদিকে করে, ঠিক একই রকম সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো চারদিকে করে। তা সে বলছে কি যেহেতু সূর্যকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো চারদিকে পরিভ্রমণ করে বিভিন্ন কক্ষপথে, ঠিক তেমনি নিউক্লিয়াসকেও কেন্দ্র করে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে পরিভ্রমণ করে। এবং নিউট্রনের যে প্রোটন আর নিউট্রন, তার কি প্রোটন আর নিউট্রন তো নিউট্রাল, তার প্রোটন কি পজিটিভ, তার প্রোটন হচ্ছে কি পজিটিভ আর ইলেকট্রন কি নেগেটিভ। তাহলে এই পজিটিভ আর নেগেটিভ এটার বলছে কি এদের মান সমান কিন্তু বিপরীত চার্জ ধর্মী। তার প্রোটন আর ইলেকট্রনের মান সমান কিন্তু বিপরীত চার্জ ধর্মী। এই জন্য কি হয়েছে এই দুটো বলছে কি যে একটি পরমাণু চার্জ নিরপেক্ষ, কারণ সমান আদান যখন থাকে এইটার মানুষ যায় এইটার মানুষ তাই, কিন্তু মান ভিন্ন বলতে কি মান একই চিহ্ন ভিন্ন। এই চিহ্ন ভিন্নের কারণে এই পরমাণুটা হয় কি মোট আদান বা চার্জ হয় কি শূন্য। এর বলছে কি যে ধনাত্মক চার্জ বাই নিউক্লিয়াস, ধনাত্মক চার্জ বাই নিউক্লিয়াসের ঋণাত্মক চার্জ বাই ইলেকট্রন একটি আকর্ষণ বলে পরিপূর্ণ করে। যে আকর্ষণ বলের নাম হচ্ছে কি কেন্দ্রমুখী আকর্ষণ বল। আর এই কেন্দ্রমুখী আকর্ষণ বলের কারণে বিভিন্ন গ্রহ সূর্যকে কেন্দ্র করে পরিভ্রমণ করে। এই পরিভ্রমণ করার কারণে তখন কি যেহেতু কি ধনাত্মকের প্রতি ঋণাত্মক টান আছে, এই টানের কারণে এই ইলেকট্রনগুলো যে নিউক্লিয়াসে কেন্দ্র করে চারদিকে ঘুরতে থাকে। যেহেতু এই কক্ষপথের সাথে নিউক্লিয়াসের সাথে কক্ষপথগুলো কি গ্রহের সাথে তুলনা করছে, গ্রহের যে কক্ষপথ ঠিক একই কক্ষপথের মতো ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। আবার সূর্যকে তুলনা করছে কিসের সাথে নিউক্লিয়াসের সাথে, সেই জন্য এই রাদারফোর্ডের পরমাণু মডেলকে সোলার পরমাণু মডেল বা সৌর মডেলও বলা হয়। এখন দেখি তাহলে এইগুলো আমার মডেল। তাই মডেলে আমার কি চারটা ধাপ গেছে। প্রথম ধাপে বলছে কি আমরা আটটি রিপিট আসি। প্রথম ধাপে বলছে কি যে পরমাণুর যে কেন্দ্র, এই কেন্দ্রের নাম হচ্ছে কি নিউক্লিয়াস থাকে কি প্রোটন। আবার নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে কি ইলেকট্রন।
এই প্রোটন আর ইলেকট্রন যেহেতু কি ইলেকট্রন কি যে সম্পূর্ণ আপেক্ষিক থাকে শূন্য, আর প্রোটন এবং নিউট্রনের যে আপেক্ষিক ভর থাকে সেই ভরটা কি এই পরমাণুর ভর। প্রথম স্টেপ কমপ্লিট। দ্বিতীয় স্টেপে আসি। দ্বিতীয় স্টেপে কি বলা হয়েছে যে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর বাকি জায়গায় ফাঁকা থাকে। দ্বিতীয় স্টেপ। তৃতীয় স্টেপ কি বলা হয়েছে? তৃতীয় স্টেপে বলা হয়েছে যে নিউক্লিয়াস সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ যেভাবে সূর্যকে পরিভ্রমণ করে গ্রহগুলো বিভিন্ন কক্ষপথে, ঠিক তেমনি ঋণাত্মক যে ইলেকট্রন আছে এইগুলো প্রোটনকে কেন্দ্র করে, যেমন নিউক্লিয়াসকে কেন্দ্র করে চতুর্দিকে পরিভ্রমণ করে। এই পরিভ্রমণ করার কারণে আবার ইলেকট্রনের আর প্রোটনের মান সমান কিন্তু বিপরীত চার্জ বা বিপরীত চিহ্ন। এই মান সমান এবং বিপরীত চার্জ হওয়ার কারণে এর পরমাণুটা সম্পূর্ণ কি হয়ে যায়, চার্জ শূন্য হয়ে যায় বা চার্জ নিরপেক্ষ হয়ে যায়। আবার যেরকম এই যে ধনাত্মক চার্জ বাই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক চার্জ বাই ইলেকট্রন পরিভ্রমণ করে, এর মধ্যে এটা আকর্ষণ বল অনুভব করে, যে আকর্ষণ করে বলা হয়েছে কি কেন্দ্রমুখী বল। আবার এই কেন্দ্রমুখী বলের কারণেই সূর্যকে গ্রহগুলো বিভিন্ন কক্ষপথে সূর্যকে পরিভ্রমণ করে। যেহেতু এটা গ্রহ সৌরজগতের সাথে তুলনা করেছে, গ্রহের সাথে তুলনা করে, সূর্যের সাথে তুলনা করেছে, সেহেতু এই মডেলকে বলা হয় কি সোলার মডেল কিংবা সোলার সিস্টেম মডেল, এর আধার মধ্যে পরমাণু মডেল। এখন আসি সীমাবদ্ধতা। কি কি সে সীমাবদ্ধতা করছে? সীমাবদ্ধতা আসি, তাহলে প্রথমে যে পরমাণু সে বিভিন্ন কক্ষপথ বলছে, যে বিভিন্ন কক্ষপথে ঘুরে, সে নির্দিষ্ট কোনো কক্ষপথ কথা বলে নাই এবং কোনো আকার আকৃতির কথা বলে নাই। সে যে এই যে ইলেকট্রন, এই যে ইলেকট্রনগুলো চতুর্দিকে ঘুরে, এর কোনো আকৃতি বলে নাই এবং কোনো কক্ষপথ উল্লেখ করে নাই। এই ছিল প্রথম ত্রুটি। দ্বিতীয় ত্রুটি আসে যে সে নিউক্লিয়াসকে ধনাত্মক, পরমাণু কিনে প্রোটন কি ধনাত্মক এবং কেন্দ্রে থাকে কি ধনাত্মক, কারণ নিউক্লিয়াস প্রোটন আর নিউট্রনের সমন্বয়ে গঠিত, তারপরে কেন্দ্রে থাকে ধনাত্মক আর ইলেকট্রন ঋণাত্মক। কিন্তু সৌরজগতে সূর্য ধনাত্মক চার্জ বাই না, চার্জহীন সূর্য, এবং গ্রহ কোনো চার্জ নেই। তার মানে কি সে সম্পূর্ণ চার্জহীন দুটো বস্তুর সাথে চার্জযুক্ত দুটো বস্তুর তুলনা করছে। এই চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তু তুলনা করার কারণে এটা সঠিক নয়। ঠিক একই রকম যে অধিক যদি সে একটা ইলেকট্রন হয়, এই যদি মানে একটা ইলেকট্রন কিভাবে করবে সেটা বলছে, যদি একের অধিক ইলেকট্রন যদি হয় তাহলে সেটা কিভাবে পরিবর্তন করবে সেটা ব্যাখ্যা করে নাই। আবার আরেকটা বলছে কি যে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে, যে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে আমার কেন্দ্রে থাকবে কি, কেন্দ্রে থাকবে প্রোটন, বাইরে থাকবে কি ইলেকট্রন। তাহলে এই ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে, ঘুরতে একসময় কি কেন্দ্রে পতিত হবে। কেন্দ্রে পতিত হলে তাহলে কি এই জায়গায় কোনো পরমাণুর কোনো অস্তিত্ব থাকে না। যদি পরমাণু অস্তিত্ব না থাকে তখন কি হয়ে যাবে, যে পরমাণু যে মডেল এগিয়ে পিঠটা। তাহলে ম্যাক্সওয়েল তত্ত্ব কি বলছে যে ইলেকট্রন এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ক্রমাগত ঘুরতে শক্তি হারাতে থাকবে। ফলে বলছে কি যে ইলেকট্রন ঘূর্ণায়মান পথ কি আস্তে আস্তে, ঘূর্ণায়মান পথগুলো কি আস্তে আস্তে ছোট হয়ে আসবে, একেবারে ছোট হয়ে আসবে। ছোট হয়ে আস্তে আস্তে একটা সময় নিউক্লিয়াস কি ইলেকট্রন নিউক্লিয়াসে পতিত হবে, অর্থাৎ পরমাণু আর কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু সেটা প্রকৃতিতে সম্ভব হয় না। তাহলে এই ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারেও আমাদের পরমাণু মডেল সঠিক নয়। তাহলে ত্রুটি পেলাম কি কি? এক হয়েছে, প্রথম হয়েছে কি সে রাদারফোর্ড যে কক্ষপথের যে আকার আকৃতি কোনো ধারণা দেন নাই। দ্বিতীয় হয়েছে কি যে চার্জহীন বস্তু, এটা কিন্তু চার্জযুক্ত, পজিটিভ নেগেটিভ, প্রোটন নেগেটিভ পজিটিভ, ইলেকট্রন কি নেগেটিভ। তার কি এই চার্জ যুক্ত বস্তুর সাথে সে চার্জযুক্ত গ্রহ এবং কি সূর্যের সাথে তুলনা করছেন, এইটা তার সীমাবদ্ধতা। তার বলছেন কি যে কিভাবে পরিমাণ একটা ইলেকট্রন সে দেখাচ্ছে, একের অধিক ইলেকট্রন কিভাবে পরিমাণ করে সেটি সে ব্যাখ্যা দেখায় নাই। ম্যাক্সওয়েলের তথ্য অনুসারে বলে, ম্যাক্সওয়েল বলছে কি যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে একসময় শক্তি হ্রাস হবে এবং কক্ষপথগুলো ছোট হয়ে আসবে এবং কি একসময় কি কেন্দ্রে পতিত হবে। কেন্দ্রে পতিত হবে কি আমার পরমাণুগুলো অস্তিত্ব থাকে না, কারণ নিজের বাস্তবে সম্ভব নয়। কারণ ম্যাক্সওয়েলের তথ্য অনুসারেও পরমাণু মডেল কি ত্রুটিপূর্ণ। এই গেল কি রাদারফোর্ড পরমাণু